আমি তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তো আজকে আমি প্রথমে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে শুরু করি, ঠিক আছে? সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানবে যে দিল্লির সঞ্জয় ভানের কথা। সঞ্জয় বন আমরা যেটা মানে যদি বাংলায় বলতে যাই সেটা হচ্ছে সঞ্জয় বন, আর হিন্দিতে সঞ্জয় ভান বলে অনেকে। তা আমি তখন প্রথম তোমার প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে জয়েন করেছি। সবে একটা দুটো কাজ করেছি, তারপরে আমাদের বলা হলো যে একদিন সঞ্জয় ভানের সন্ধেবেলায় নিয়ে যাওয়া হবে। তো আমরা কি করি একসাথে, যখন কোথাও যাওয়া হয় তখন আমরা করি কি, তোমার ওই একসাথে আগে অফিসে চলে যেতাম, মানে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়ার অফিসে চলে যেতাম, তারপরে তোমার ওখান থেকে আমরা গাড়ি করে বেরোতাম। কিন্তু সেদিন আমার বরের অসুবিধা ছিল বলে আমরা মানে বরের আসতে দেরি ছিল বলে তো আমরা কি করি, আমরা পরে আসি, ঠিক আছে? তো আমরা যখন পরে আসি, আগে ওখানে গিয়ে দেখি সঞ্জয় ভানের সামনে গিয়ে দেখি কেউই আমাদের টিমে তখনও কেউ এসে পৌঁছায়নি, কিন্তু তাদেরই বরঞ্চ আমাদের আগে এসে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? এরপরে তোমার কি হয় যে এবার আমরা তো সঞ্জয় ভানের সামনে গাড়িতে বসে আছি, তা তখন আমাদের বসে থাকতে দেখে দুজনেই ইয়াং কাপল, একটা কাপল বসে আছে গাড়িতে। তা ওখান থেকে একজন সিকিউরিটি গার্ড আমাদের কাছে আসে। তা ওখানে সিকিউরিটি গার্ড আছে, কিন্তু বেশ কয়েকটা গেটে রয়েছে ওখানে। তা সিকিউরিটি গার্ড এসে আমাদের জিজ্ঞাসা করে আপনারা এখানে কি করছেন, কেন দাঁড়িয়ে আছেন? তো আমরা আমাদের কার্ড দেখাই যে প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে এসছি, আজ আমরা এখানে সঞ্জয় ভানকে করব। তা বলছে আপনারা সঞ্জয় ভানকে করবেন? তো আমার না একটু কৌতূহল হয়। তো আমার বর হচ্ছে ভীষণ চুপচাপ, আর আমি হচ্ছি কথা বলতে ভীষণ ভালোবাসি, লোকের সাথে মিশতেও খুব ভালোবাসি। মানে আমার জিজ্ঞেস করার অভ্যাস আছে, মানে কিউরিয়াসিটি হয় না, তো কিউরিয়াসিটি হয়েছে। তা ওকে আমি নিচে নেমে গিয়ে তখন জিজ্ঞাসা করছি ওই আঙ্কেলকে, আঙ্কেল এই সঞ্জয় ভানকে তো আমরা জানি যে হন্টেড, তা এখানে ভুতুরে ব্যাপার স্যাপার কি হয়, মানে কেন লোককে ভুতুরে বলে? তা আপনারা কি কিছু অনুভব করেছেন বা দেখেছেন কিনা? তখন ওই আঙ্কেলটি একটা ঘটনা বলল। আঙ্কেলটি বলল তোমার আঙ্কেল প্রায় 5-6 বছর আগে আঙ্কেলরা যখন এখানে রয়েছে তখন ওনার নাইট ডিউটিতেই কাজ পড়ে, উনি দিনের বেলা অন্য জায়গায় কাজ করেন এবং নাইট ডিউটিতে সঞ্জয় ভানকে দেন। তো নাইট ডিউটি যখন দিচ্ছে তখন ওরা বলছে, উনি বলছেন আমার সাথে তো আরো গার্ড আছে, ওখানে ওই ঘরটাতে দেখতে পাচ্ছ, ওই ঘরটাতে ওরা রয়েছে, ঠিক আছে? তা ওই ঘরটাতে তখন বলছে যে আমরা যখন দেখি ওই বাইরে থেকে তোমার প্রায় 16 থেকে 20 জন মতন একটা দল বাইক নিয়ে, ছেলে মেয়ে একদম ইয়াং সব এসছে। তো আমরা প্রথমে তখন বাজে প্রায় রাত 12টার কাছে, ওই আঙ্কেলটি বলছেন। হ্যাঁ, তা আঙ্কেল তখন বলছে রাত 12টা বাজে। আমরা তখন কিন্তু ওদের বারণ করি যে সঞ্জয় ভ্যানের ভেতর এখন ঢুকবেন না, হ্যাঁ এখন মানা আছে, এখানে পারমিশন লাগে, আপনার পারমিশন দিতে পারবো না। তা ওরা অনেকটা টাকার অফার করে, প্রায় 3 জন গার্ড না 4 জন গার্ডকে প্রায় তোমার ইয়েতে তখনকার দিনে আর কি 1000-1200 এরকম করে অফার করে আর কি। তা ওরাও যাই হোক গরিব মানুষ, ওরাও সিকিউরিটি কাজ করছে। তা ওরা কিন্তু বলে দেয় যে আপনাদের আমরা পারমিশন দিচ্ছি, কিন্তু আপনারা এতজন রয়েছেন বলে কিন্তু আপনারা কিন্তু বেশি দূর এগোবেন না। এবার ওরা তো ওদের মতন শুনে ওরা চলে যায়। হ্যাঁ, তো বলে ঠিক আছে আমরা বেশি দূর এগোবো না, কিছু করব না। তা এরপরে উনি বলছেন আমাদের যে এরপরে না আমরা বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা কেটে গেছে, দেখছি ওরা ফেরত আসছে না। তা আমরা বসে গল্প করছি, হঠাৎ করে দেখি 4-5টা মোটরসাইকেলের আওয়াজ। তা এবার মোটরসাইকেলের আওয়াজ এবং আমরা বেরিয়ে আসি, বেরিয়ে এসে দেখছি ওই 4-5টা মোটর বাইকে
কয়েকটা ছেলে এসছে, এসে আমাদের ডাকাডাকি করছে, ডাকাডাকি করে বলছে যে আপনারা শিগগিরই চলুন, ওখানে আমাদের যে এক বন্ধু গাছের ওপর উঠে বসে রয়েছে। ঠিক আছে, গাছের ওপর উঠে বসে রয়েছে এবং ও কিন্তু মানে কোনো নর্মালে না, ওকে আমরা কোনোভাবেই আমরা নামাতে পাচ্ছি না গাছ থেকে, এবং মেয়েলি ভাষায় মেয়েলি গলায় কোনো একটা ভাষায় কথা বলছে। তো আপনারা চলুন। এবার ওদের হয়তো কোনো ওদের হয়তো কোনো ইয়ে ছিল, মানে জানা ছিল হয়তো যে কোনো প্রবলেম আছে, তা ওরা তখন যায়, ওরা তখন গিয়ে বলে যে ঠিক আছে আমরা দেখছি। তা ওরা গিয়ে দেখে একটা ছেলে একদম গাছের অনেকটা ওপরে, মানে মাঝ ডালেও না, তার থেকে অনেকটা ওপরে একটা গাছের ওপর উঠে বসে হি 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 করে হাসছে আর পা দোলাচ্ছে, হি 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 করে হাসছে আর পা দোলাচ্ছে। আর ওরা তো ডেকেই যাচ্ছে, ও কিছুতেই নামবে না, একটা মেয়েলি গলায় কথা বলেই যাচ্ছে। তা ওকে তো কোনো রকমে নামানোর চেষ্টা করা হচ্ছে, ও কিছুতেই নামবে না। তারপর গার্ডরা গিয়েও ইয়ে করে, কিন্তু একটা গার্ড তখন বলে এভাবে ওকে নামানো যাবে না, দেখছি আমরা চেষ্টা করে। তখন ওই গার্ডটি হনুমান চালিসা বলতে শুরু করে জোরে জোরে। এবার যত হনুমান চালিসা তোমার পড়ছে তত যেন মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং যতক্ষণ ওই হনুমান চালিসা 4-5 জন যারা জানতো তারাও চিৎকার করে বলছে, যখন একদম নিস্তেজ হয়ে গাছের ডালে এরকম হয়ে ঝুঁকে রয়েছে, তখন ওকে নামানো হয়। এরপরে নাবিয়ে তো একটা বাইকের ওপর বসানো হলো, ওর বাইকটা অন্যজন চালাবে, এবং ওরা বলে যে আপনারা একটা কাজ করুন, ওকে না শক্ত করে ধরে রাখুন, আর আপনারা যদি কোনো হনুমান চালিসা যদি জানেন বা মোবাইল যদি থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা এক কাজ করুন, ওই হনুমান চালিসা ওর কানের কাছে বাজাতে বাজাতে নিয়ে যাবেন বাড়িতে, না হলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। এরপর তো ওরা ওইভাবে ওকে ধরে শক্ত করে ধরে ওকে মাঝখানে বসিয়ে পেছনে একজন সামনে একজন এইভাবে হনুমান চালিসা চালাতে চালাতে বাড়িতে নিয়ে গেছে। তাই এরপরে কিন্তু আর কোনো ওরা জানে না। প্রায় 7 দিন বাদে ওদেরই একটা গ্রুপের 4 জন, 2 ছেলে 2 মেয়ে এখানে এসে তখন ওরা চিনতে পেরেছে যে সাধারণত কেউ তো আসে না অতটা, সঞ্জয় ভানকে মানে টুরিস্ট প্লেস তো নয় অতটা, তা ওদের মুখটা মনে আছে। তখন ও আবার রাত্রিবেলা জিজ্ঞেস করেছে, ওই ছেলে 2 মেয়ে 2 এসছে, প্রথমে দিনের বেলাতে এসছে, দিনের বেলাতে যারা ছিল তারা এই ব্যাপারটা জানতো না, পরে যারা নাইটের কাজ করছিল তাদের কথা জিজ্ঞেস করাতে তারা বলে নাইট শিফটে তারাই আছে। তো ওরা আবার নাইটে এসে বলে আচ্ছা আঙ্কেল ওই গাছটার মধ্যে কি ছিল? তা বলছে কেন, কি হয়েছে? তখন ও বলছে যে আমাদের যে বন্ধুটাকে আপনারা নাবালেন, তো ওই বন্ধুটাকে না আমরা বাঁচাতে পারিনি। হ্যাঁ, এই পরশুদিন আপনারও মারা গেছে। তো ওখানে কি আছে? হ্যাঁ, ও এরকম অস্বাভাবিক আচরণ যখনই করেছে, ওকে যখনই নামানো হয়েছে করা হয়েছে, তখন থেকে ও এরকম অস্বাভাবিক আচরণ করছে। তারপর খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এবং আলটিমেটলি রাত্রির বেলা ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। তা তখন কি ব্যাপার এখানে? আর ওর গলায় যে একটা মেয়েলি গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল, ওই গলার আওয়াজটারই বাকার, যে ভাষাটা ইউজ করছিল, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল, সেই ল্যাঙ্গুয়েজটাই বাকি। তখন ওই গার্ড আঙ্কেলটি বলছে প্রায় তোমার বেশ কয়েক বছর আগে, ধরো এই 2000 সাল নাগাদ, ওই সঞ্জয় ভানে কয়েকজন একটা দেহাতি মেয়েকে কয়েকজন মিলে রেপ করে ওই গাছের নিচে ফেলে যায়। এবার কাকু ওই গার্ড আঙ্কেলটি কি করে জানলো? পরবর্তীকালেও হয়তো ঘটনা শুনেছে এরকম হয়। তো যথারীতি এরপর তো আমাদের টিম চলে আসে। তারপরে বলে রাখি, বললো যে ওই মহিলা কি আদৌ ওখানে মানে কি হয়েছিল? বললো তো মার্ডার করে ফেলে রেখেছিল, তারপর থেকে শোনা যায় ওরকম।
তা আমরাও কান্নার আওয়াজ ফাওয়াজ পেয়েছি। গার্ড আঙ্কেল বলছে তা ওর জন্যই তোমাদের বেশি দূর যেতে বারণ করা হয়েছিল। তা এই কথাগুলো শুনে তো ওরা চলে যায়। আমাদেরও বলে যে আপনারা তো যেহেতু ইনভেস্টিগেটর আপনারা তো যাবেনই, তো একটা কাজ করবেন, আপনারা যখনই যাবেন না কোনো ঠাকুরের গান ফান চালিয়ে বা নিজে মনে মনে বলতে বলতে যাবেন। তা যখন আসে তো আমরা টিম যখন আসে, এবার আমরা ভেতরে প্রবেশ করি। প্রবেশ করার পরও কিন্তু তেমনভাবে আমরা কিছুই পাইনি, কোনো দেহাতি মেয়ের কান্নার আওয়াজ বলো বা বলো। তবে চাঁদনি রাতে বেশ ভালোই লাগছিল জঙ্গলের মধ্যে ঘুরতে, কিন্তু সঞ্জয় ভানকে যে হন্টেড বলা যায় বা হন্টেড বলা চলে সেরকম প্রুফ কিন্তু পাওয়া যায়নি। তা এই হচ্ছে আমার প্রথম ঘটনা। তা কেমন লাগলো একটু আমাকে জানিও, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। অরিত্র চ্যাটার্জি হাই। তা একটু বলো আমার এই ছোট্ট ঘটনা কেমন লাগলো। আমি কোনো অ্যান্সারও দেখতে পাচ্ছি না কারুর, মানে কোনো লেখা বা কোনো কিছু দেখতে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। তা এই আমি তাহলে সেকেন্ড ঘটনায় চলে যাই, ঠিক আছে? তা সেকেন্ড ঘটনায় যাই। তো আমরা না অনেক সময় কি করি, আমরা অনেক সময় না যে এখনকার দিনে অনেক মানুষ বলো বা আগেকার দিনে, খুব একটা আগেকার দিনের জেনারেশন না হলে আমাদের বাবারা এই তুকতাক বলো কালো জাদু বলো অনেকেই বিশ্বাস করেন না, ঠিক আছে? তো আমরা অনেক সময় দেখি তো লঙ্কা লেবু সিঁদুর এইসব পড়ে থাকতে। তো কেন বলা হয় যে আপনারা এইগুলো ধরবেন না বা পা দেবেন না, কিছু হবেন না? তা এই নিয়েই একটা ঘটনা আমি তোমাদের বলি। তা এই ঘটনাটা আমার জেঠুর কাছেই এসছিল, একটা বাড়ির ঘটনা, একটা ফ্যামিলির ইয়েতে। তা জেঠুর সাথে যোগাযোগ করে হচ্ছে যে পজেস হয়েছিল বা যার ফ্যামিলিতে ঘটনা ঘটেছিল তার ছেলে, তার বাবার সাথে ঘটনাটা ঘটেছে। এবার একদিন ওর বাবা, ঘটনাটা হচ্ছে, তারপরে আমি ধীরে ধীরে আসবো কি কি হয়েছে। তা এবার প্রথমে জেঠুকে ফোন করে বলা হয় যে জেঠু যেন ইউপির একটা জায়গায় থেকে উনি ফোন করেন, ফোন করে বলেন যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, এরকম আমিও নিজে দেখতে পাচ্ছি, আমার বাবাও দেখতে পাচ্ছে, তো কি ব্যাপার সেটা আমি বুঝতে পারছি না, এবং আমার বাবার মধ্যেও খুব অস্বাভাবিক কিছু আচরণ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? লক্ষ্য করা যাচ্ছে, আপনি যদি কাইন্ডলি আসেন, এবং ভালো ফ্যামিলি থেকেই বিলং করে, ওদের নিজস্ব বিজনেস আছে এবং ছেলেটির নিজস্ব বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস তো আছে বা নিজস্ব বিজনেসও আছে তার সাথে। তা এরপর জেঠুকে তো কনসাল্ট করা হয়। প্রথমে জেঠুর অ্যাসিস্ট্যান্ট ওখানে যায়, ঠিক আছে? ওখানে গিয়ে দেখে যে তোমার ওখানে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলা হয় যে তুমি দেখে শুনে আসো, কি প্রবলেম সবসময় তো বোঝা যায় না, তারপরে আমি যাব। যদি ছোটোখাটো প্রবলেম হয়, উনি নিজেও অঘরী, উনি যে অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার, উনি নিজেও খুব ভালো অঘরী। তা উনি গিয়ে ওই বাড়িটায় ঢোকেন বাড়িতে ওখানে যান ইউপিতে। তো গিয়ে এবার ও বলছে যে আমি ফোন করি, ফোন করার পর ওনারা আমাকে নিতে আসেন। নিতে এলো, ওই অ্যাসিস্ট্যান্ট বলছে যে আমি যখন যাই, ঠিক আছে, আমি যখন যাই ওদের গেটটা খোলা হয়, একদম বাইরের যে গেটটা, বড় গেটটা খোলা হয়, আমি পা দিই, বিশ্বাস করবে না, পা দেওয়ার সাথে সাথে কানের পাশ দিয়ে যেন তীব্র গরম হাওয়া এই বাইরের দিকে ছুটে গেল, এরকম ভাবে। ও তো সামনে যাচ্ছে, ওইরকম ভাবে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। মানে এতটাই তীব্র গরম হাওয়া
যে মানে বলছে আমার মুখ চোখের এইখানগুলো না, কানের এইখানগুলো, গাগুলো যেখানগুলো দিয়ে হাওয়াটা গেছে জ্বলে যাচ্ছিল। এবার ওই অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে ভেতরে ঢোকার আগেই বলছে আমি গেটে পা দিয়েছি, মানে মেন গেটে সিঁড়িতে পা দিয়েছি, তখনও কিন্তু মেন দরজাটা খোলা রয়েছে, হাট করে আমি ঢুকবো। বলছে কোথা থেকে এত বড় একটা আদলা ইট বা পাথর, হ্যাঁ, একদম ধুম করে আমার পায়ের সামনে এসে পড়লো। মানে আর 1 ইঞ্চি হলে আমার মাথাটা ফাটতো। সে বাসনপত্র ছোড়ার আওয়াজ, সে ভেতরে যেন তাণ্ডব লীলা চলছে, মানে ওকে কিছুতেই ভেতরে আসতে দেবে না। ও যত ওরা পবিত্র জল হোক বা ইয়ে হোক, ওদের যা কিছু থাকে ওইগুলো ছেটালেও সে কিছুতেই ও ভেতরে ঢুকতে, একটু কেটে গেছিল, ভেতরে ঢুকতে পারলো না। এরপরে উনি বলছে ঠিক আমি যখন জোর করে ভেতরে ঢুকতে যাব তখনও উনি চেষ্টা করে যাচ্ছে যে ভেতরে ঢোকার। বলছে কোথা থেকে একটা কুকুর, ওদের বাড়ির কুকুরটা নাকি ও খুব শান্ত, ওই কুকুরটা এসে এতটাই ক্ষিপ্র হয়ে গেল, ঠিক আমার বুকের ওপর উঠে না রাগে মানে গড় 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 করছে। ওই দেখে তো উনি আর ভেতরে ঢোকার চান্সও পাননি আর নেননি, তা উনি চলে আসেন। ঠিক আছে, এরপরে এসে জেঠুকে, হোটেলে থাকেন, হোটেল থেকে জেঠুকে ফোন করে বলে না সত্যি প্রবলেম আছে, আপনি আসুন, আমাকে এখানে ঢুকতে দেয়নি। এবার জেঠু তো পরের দিন যায়, ওখানে গিয়ে যথারীতি নিজেকে সব কিছু করে জেঠু গেছে। এবার জেঠু গিয়ে যখন ওদের ভেতরে, যখন জেঠু প্রবেশ করছে, জেঠুরও ওরকম মানে ঘাও ঘাও করছে, ইয়ে করছে, ওর বাবা দৌড়ে এসে বলছে বেরিয়ে যান, ইয়ে যান, এরকম অপমান করছে। তো জেঠু অতটা ইয়ে করেনি, তো কিছু একটা নিশ্চয়ই জেঠুর কাছে পাওয়ার ছিল, যার জন্য ওই যে অ্যাসিস্ট্যান্টকে দেখে যে এতটা উগ্র হয়ে গেছিল, সেটা একটু জেঠুকে দেখার পর হোক বা জেঠু কিছু চ্যান্ট করতে করতে ঢোকার ফলেই হোক, তা কিছুটা শান্ত ছিল। জেঠু ঢুকে এবার ওর বাবাকে বলে তো ওনাকে নিয়ে আসো। তা জেঠু তখনও বলছে, ওর ছেলেটি বলছে জেঠুকে যে বাবাকে এখন আনা যাবে না কিছুতেই, হ্যাঁ, বাবাকে এখন আনা যাবে না কিছুতেই, মানে বাবা এখন কি করছে আপনি একটু ওপরের ঘরে গিয়ে দেখবেন, চলুন কি বাবা কি করছে। তা এবার কি করলো, ছেলেটিকে বললো ঠিক আছে উনি যা করছেন করতে দাও, বাইরে থেকে দরজাটা বন্ধ করে তুমি চলে আসো। উনি চলে আসে, এসে ছেলেটিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে ব্যাপারটা। তখন ওই পাশের বাড়ির একটা জেঠু আছে ওদের, মানে বাবারই বন্ধু, ওনার ছেলেটির বাবার বন্ধু, ওনাকে ডেকে আনার ফোনে ডেকে পাঠায়। তা উনিও চলে আসেন। ওই আসার পর উনি বলছেন আমরা যখন আসছি তো আমাদের কথায় উঠতে ভূত প্রেত এইসবের কথা উঠেছে, ভূত প্রেত কালা জাদু এইসবের কথা উঠেছে। তো ছেলেটি তখন ও বলছে, আমার বন্ধুটি বলছে এইসব আবার হয় নাকি, আর আমি হচ্ছে এইসবে বিশ্বাসী। তা ওদের বাড়ি আসতে গেলে প্রথমে একটা 4 মাথার মোড় পড়ে, 4 মাথার মোড় থেকে যদি ডান দিকে তুমি বেঁকে যাও তাহলে ওদের বাড়িটা পড়ে। ঠিক আছে, ওই জেঠুর বাড়িটা আগে পড়ে, মানে বাবার বন্ধুর বাড়িটা আগে পড়ে, তারপরে ছেলের মানে কাকুর বাড়িটা পড়ে। এবার তোমার কি করেছে কাকু, ওই জেঠু বলছে যে যখন আমরা ওই 4 মাথার মোড়ে আসি, তার আগে তো আমাদের তর্কাতর্কি হচ্ছিল। তা ও কি করে ওই 4 মাথার মোড়ে না, আমাদের এই 4 মাথার মোড়টা আপনারা আশেপাশে দেখছেন যে খুব একটা ঘর বাড়িও নেই, ফাঁকা ফাঁকা এলাকা, এখনো তেমন ভাবে রেসিডেন্ট তৈরি হয়নি এই জায়গাটায়। তো ওই জায়গাটায় না মানে লোকজন এই চৌমাথায় কেউ যদি কালা জাদু করতে চায় ওরা তখন না এই জায়গাটা ইউজ করে। তা আমরা যখন বাইকে করে ফিরছি রাত্রির প্রায় 9টা 9:30 বাজে, তখন না ওর বাবা কি করে, মানে আমার বন্ধুটি 4 মাথার মোড়ে এসছি, মোড়ে আসার পর আমরা দেখি যে ওর বাবা প্রথমে চালাচ্ছিল বাইকটা,
ঠিক আছে, হঠাৎ করে ওর বাবা বাইকটা থামিয়ে দেয়, থামিয়ে দিয়ে নিচে নামতেও বলে নিচে নামছিস কেন, এখনো তো অনেকটা দূর আছে। বলছে দাঁড়া দাঁড়া একটা মজা দেখবি। ও দেখছে, জেঠু দেখছে, ও সামনে গেল, সামনে গিয়ে একটা কালো মোড়া পুতুল, তার মধ্যে পিন ফিন লাগানো রয়েছে, ওই পিন ফিন দিয়ে একটা কালো পুতুল, তার সাথে আরো একটা মানে মাটির ঘটের ওপর লাল কাপড় দিয়ে মোড়া একটা ঘটি এইসব রাখা রয়েছে, মানে সিল করা ঘটি রাখা রয়েছে। ও উনি কি করে, এই দেখ তোর কালো জাদুর একটা পেয়েছি এরকম বলে ও কি করে, ও হচ্ছে ওই পিনগুলো খুলতে থাকে, পিনগুলো খুলে কি করে ওই ইয়েটাকে, মাটির পুতুল তো, মাটির পুতুলটাকে এরকম একটু ভাঙতে যায়, ভাঙতে পারে না, একটু বেন্ড হয়ে গেছে, বেন্ড হয়ে দূরে ছুটে ফেলে দিল। আর ওই যে ঘরটা ছিল, ওই ঘরটার ভেতর ওপরটা লাল কাপড়টা খুলে দেখলো কিছুই নেই, ভেতরে কি একটা ছাই ছাই মতন আছে, ওইটাও এক লাথি মেরে অন্যদিকে ফেলে দিল। তখন ও বলছে যে দেখলি তো আমার কিছু হয়েছে, দেখ এ তো তুই বলছিলিস না তুই বিশ্বাস করিস এইসব ভুলভাল কথা, এইসব আবার হয় নাকি, হ্যাঁ দেখ আমি তো হাত দিয়ে ফেললাম, আমার তো কিছু প্রবলেম হলো না। এই বলে ও আবার হাত পাত এরকম ঝেড়ে ফেরে ও আবার কি করে, ও আবার বাইক চালাতে শুরু করে, গাড়িতে উঠে ওর বাবা বাইক চালাতে শুরু করে। এবার চার মাথার মুখ থেকে ডান দিক দিয়ে বললাম ওদের বাড়িটা যেতে হয়, ডান দিকে কিছুটা গেছে, ডান দিকে শেষে ওদের বাড়িটা, ঠিক আছে, একদম ডান দিকে শেষে ওদের বাড়িটা, আগে জেঠুর বাড়ি পড়ে। তা ওই রাস্তাটায় যখন কিছুটা গেছে, হঠাৎ করে ওর বাবা সে অট্ট হাসি দিয়ে উঠেছে, এবার ও ভয় পেয়ে গেছে। লোকটা বলছে কিরে কি হয়েছে, ও আর গাড়ি চালাতে পারছে না, গাড়ি চালাতে চালাতে এতই হাসছে, ও গাড়ি চালাতে চালাতে ও কি করেছে, এরকম ভাবে শুইয়ে দিয়েছে বাইকটাকে, আর সে পাগলের মতন হাসছে। এবার ওই তো যে মানে ওর যে জেঠুটা ছিল, ওই জেঠু তো বুঝতে পারছে না যে কি হয়েছে রে বাবা, এটা কি হতে পারে, যে কেন হাসছে, কেন ইয়ে করছে। তাই এরপর জেঠু না ওই হাসি দেখে এতটা ভয় পেয়ে গেছে, বলছে পুরো গা ঘিয়ে, মানে বলবে যে হাসিটা ওর না শুনেছে, সে হাসিটা বিশ্বাস করতে পারবে না যে কিরকম হাসি ও দিচ্ছে, ঠিক আছে। এবার ও বলছে যে আমি তো মানে ভয়ের চোটে ওকে এক কষিয়ে থাপ্পড় মেরেছি, থাপ্পড় মারতে ওর কিছুটা সম্বিত ফিরে আসে। তো আমি কি করি, ওকে বলি তুই পেছনে বস, আমি বাইকটা নিয়ে যাচ্ছি। আমি তাড়াহুড়ো করে যতটা স্পিড নেওয়া যায় ওই স্পিড নিয়ে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে, হ্যাঁ, কিন্তু আমি কাউকে এই কথাগুলো বলি না। এরপর তো গেল, এই কথাগুলো জানতো না। পরবর্তীকালে যখন প্রবলেমটা হয় তখন বলেছে আর কি ওই জেঠু এই প্রবলেমটা হয়েছে। তারপরে তো ওই দিন তো ওকে যেই ওর বাবাকে দিয়ে গেল ধুম জ্বর, তখন থেকেই ওনার ধুম জ্বর, কিছুতেই ওষুধ দিয়েও কমছে না। তারপরে কি হলো বলো তো, এরপরে বলছে ওর যে মা ছিল ওই বাড়িতে থাকতো হচ্ছে চারজন স্বামী স্ত্রী, তাদের সন্তান, ওই ছেলেটি আর ঠাকুমা, আর তাদের সাথে একটা কুকুর ছিল, পোষা কুকুর ছিল, যে কুকুরটা অ্যাসিস্ট্যান্টকে ঘাউ ঘাউ করেছে, হ্যাঁ। তা এইবার বলছে যে তোমাদের এখানে শুনেছিলাম যে কুকুর ছিল, বলছে যে এই কুকুরের কথার আসার আগে ওর মা তখন বলছে আপনারা মনে হয় আমার কাছে কিছু লুকোচ্ছেন, কাকিমা মানে ইয়েকে দেখে বলছে আর কি। তা তখন জেঠু বলছে যে আপনারা সব কথা বলুন, না বললে কিন্তু মানে আপনাদেরই প্রবলেম আমি কোনো সলভ করতে পারবো না, ঠিক আছে, এটা মনে হচ্ছে বেশ বড় প্রবলেম পড়েছেন আপনারা। এরপরে ইতস্তত করে এই যে ঠাকুমা আছে সেই ঠাকুমা বলে যখন ছেলে কালকে ফিরে আসে, ও তো শুয়ে পড়েছে, ওর জ্বর এসছে, আমিও আমার ঘরে শুয়ে পড়ি, তখন আমার মনে হয়েছে মানে আমি স্বপ্নে দেখছি আমার হাজবেন্ড এসে আমাকে বলছে যে বাড়িতে বড় বিপদ আসতে চলেছে, তোমরা কিন্তু সাবধান হও।
এবার আমি তো যথারীতি ভুলে গেছি, স্বপ্নের মতন দেখে উঠেছি। এবার হঠাৎ করে এরকম কেন, যখন ঘুমটা ভাঙলো হঠাৎ করে আমার মনে হয়েছে কেন এরকম দেখলাম, হয়তো ছেলের জ্বর বলে ওর বাবা হয়তো এসছে বিপদ হিসেবে। তা এরপরে ও বলছে যে আমি না পরপর 2 দিন ও যখন ফিরে আসে তখন থেকে একটা স্বপ্ন দেখতে শুরু করি। জেঠুকে বলছে ওই ঠাকুমা। কি স্বপ্ন? ওর প্রথমে তো বড় বিপদের ওর বাবা, এরপরে ওর বাবার স্বপ্নই উনি দেখেন যে ওর দাদু এসে আবার বলছে একটা কাজ করো, তুমি বাড়িতে তো বিপদ, ওই যে তুমি একটা জায়গায় যাও, এই 4 মাথার মোড়টা আছে ওইখানে একটা যে বড় গাছটা আছে, বড় গাছের নিচে একটা পুতুল পাবে। ওই পুতুলের সাহায্যে ওই পুতুলটাকে বাড়িতে নিয়ে আসো, এমন জায়গায় রাখবে পুতুলটা যাতে বাড়ির লোক কেউ জানতে না পারে। এবার ও তো নিয়ে এসে এবার ও যখন দুপুরবেলা গিয়ে ওর বাড়িতে নিয়ে এসে উনি লুকিয়ে রেখেছেন পুতুলটা, ঠিক আছে, লুকিয়ে কাউকে জানায়নি ব্যাপারটা। তো উনি যখন দুপুরবেলা একটু শুয়েছেন, তন্দ্রা মতন হয়েছে, তখন আবার দেখেন ওনার স্বামী এসে একটা মন্ত্র বলছে আর বলছে যে এই পুতুলটার সামনে তুমি যদি রোজ 108 বার করে মন্ত্র উচ্চারণ করো তাহলে এই বাড়ির থেকে বিপদটা কমে যাবে, ঠিক আছে, বিপদটা কমে যাবে, এই বলেছে। এই বলার পর তখন এবার জেঠু বলল ঠিক আছে বুঝেছি, কিন্তু আপনাদের সেই কুকুরটা কোথায়? বলছে আমাদের সেই কুকুরটা যে আপনার অ্যাসিস্ট্যান্টের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সে তো সেই দিনই রাত্রির বেলা আমরা ওকে খুঁজে পাই না। হ্যাঁ, কোনো সারা শব্দ নেই। ওকে যখন ডিনার করতে ডাকছি ওকে দেখতে না পেয়ে ছাদে গিয়ে মানে সারা জায়গায় খোঁজ খবর দেখার পর তারপর ওরা ছাদে গিয়ে ও তখন দেখে যে ওর যে ইয়েটা রয়েছে, কুকুরটা রয়েছে ছাদে মৃত অবস্থায় মরে পড়ে রয়েছে এবং ঘাড়ের দুদিকে ফুটো রয়েছে, এরকম বড় বড় 2টো ফুটো রয়েছে। এরপরে জেঠু তো বলে এখানে যজ্ঞ করতে হবে, তো যজ্ঞের আয়োজন করতে হবে, কিছু জিনিস কিনতে লাগবে, আর ওকে কিছুটা লিস্ট দেয় আর জেঠু কিছু জিনিস নিয়ে আসবে বলে। এবার জেঠু আর জেঠুর অ্যাসিস্ট্যান্ট ওই বাড়িতে যে পরের দিন একটা শুভ দিন দেখে ঠিক করে যে মানে যজ্ঞ করা হলো। যজ্ঞ তো করা হচ্ছে, যজ্ঞ করার পর যখন বলছে আমরা ঠিক যখন আগুনটা জ্বালবো, আমরা তো মন্ত্র উচ্চারণ করছি, হ্যাঁ, ওর বাবা ঠিক এসে এক বালতি জল কোথা থেকে নিয়ে এসে ওই যজ্ঞের মধ্যে ঢেলে দিল, আগুনের মধ্যে নিভে গেল। বলছে যখনই আমরা আবার ওই জায়গাটা পরিষ্কার করে আবার করছি, আমাদের এরকম জানা আছে যে এরকম করতে থাকে, বলছে বাড়ির মধ্যে পুরো শোঁ করে একটা হাওয়া ঘুরছে আর করছে। হ্যাঁ, এরপরে তা বলছে এইভাবে করা যাবে না, আমাকে একটু সময় দিতে হবে। তা অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা কাজ ওদের বলে আপনারা আপনাদের মতন ঘরে চলে যান, আমাকে একা থাকতে হবে এখানটা। ওনার বাবা যা ইচ্ছা করছে করুক, কোনো অসুবিধা নেই, আপনারা 3 জনে মানে ঠাকুমা, নাতি আর বৌমা আলাদা একটা জায়গায় চলে যান। তো জেঠু এবার বলছে আমি চ্যান্ট করছি, বলছে যত আমি মন্ত্র বলছি, যত আমি করছি, লোকটা তত যেন বিকৃত হতে শুরু করছে। আমি দেখতে পাচ্ছি কি না, ছেলেটি দেখতে পাচ্ছে যে চোখ মুখ থেকে মাংস খসে কান থেকে মানে গলে পড়ছে, এরকম, ঠিক আছে, মাংস গলে পড়ছে, পুরো শরীরের থেকে একটা বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম একটা প্রাণী। ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। তা ওর বাবাকে তখন জিজ্ঞেস করেছে কি রে তুই কে? হ্যাঁ, তখন বলছে আমাকে তাড়ানো অত সহজ না, ঠিক আছে, আমি যা করার করে দিয়েছি, তুই চেষ্টা করে দেখ এই বাড়ি থেকে কাউকে নিয়ে যেতে পারিস কিনা বা মুক্ত করতে পারিস কিনা।
এবার জেঠু তো জানে যে এরকম থ্রেটনিং তো সবাই দিতেই থাকে। এরপরে কি করেছে, জেঠু তখন বলল ঠিক আছে আমিও দেখছি তুইও দেখ। এরপরে জেঠু তখন আবার যখন চ্যান করতে 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 ও একটু নিস্তেজ হয়, যখন এইসব জিনিসগুলো দেখতে থাকে এবং বলে ঠিক আছে তুই এখানে থাক, তোর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আমি, এরকম বলতে থাকে। তো তখন একটা জায়গায় গিয়ে চুপ করে বসে যায়। বসে গিয়ে এবার তো ওদের তিনজনকে ডাকে। এবার তিনজনকে ডাকার পর তখন মহিলাকে, ওই যে ঠাকুমা ছিল তাকে বলে যে আপনি কিরকম, আপনি কি দেখেও বুঝতে পারেননি এই পুতুলগুলো যে আনা যায় না? এবার ও তো অবাক হয়ে যাচ্ছে, পুতুল তো বলেছে কিন্তু কিরকম দেখতে পুতুল সেটা তো আর বলেনি জেঠুকে। বলছে জেঠু তখন ব্যাগের থেকে বের করে ওই পুতুলটাই ওরকম মোড়া অবস্থাতেই ওই পুতুলটা বের করে বলছে এই পুতুলটা তো আপনি নিয়ে এসছেন, আপনি সবচেয়ে বড় ভুল করেছেন, আপনার যে মন্ত্রটা দেয়া হয়েছিল ওইটা কোনো মন্ত্র না, এটা হচ্ছে এই পুতুলটার মধ্যে পিশাচকে ছাড়া হয়েছিল, এই পিশাচকে এই বাড়িতে স্থাপিত করলেন আপনি। মন্ত্রটা আপনি যে বলছেন না যে আপনি প্রথম স্বপ্নটা আপনার স্বামীরই দেখেছিলেন, কিন্তু তার পরের স্বপ্নগুলো আপনার স্বামীর রূপ ধরে এসে সেই প্রেত আপনাকে চালিত করেছে, আপনার মাইন্ড নিয়ে খেলেছে, খেলার পর ওখান থেকে আপনাকে পুতুলটা তুলতে বলেছে এবং ওকে প্রতিষ্ঠা করে আপনি এতদিন ধরে যে 108 বার নাম জপ করে গেছেন ও যথারীতি প্রতিষ্ঠা হয়ে গেছে এখানে, ও রীতিমতো গিঁড়ে বসেছে। এবার কি করা যায়? এবার বলছে যে এই পুতুলটা যখন বের করেছে, এবার দেখছে কি ওর বাবা তো একটা জায়গায় নিস্তেজ হয়ে বসেছিল, ওই পুতুলটা যখন বের করে যখন এইসব কথাবার্তা হচ্ছে ওর বাবা হঠাৎ করে ওর বাবার মধ্যে ওর বাবা চলে আসে, মানে স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যেতেই বলে কি হয়েছে ব্যাপারটা আমার তো ঠিক মনে পড়ছে না। বলছে কিছু মনে করতে হবে না, একটা কাজ করবেন, এই পুতুলটা নিয়ে আপনি রাত 12টার সময় এখান থেকে যদি কোনো প্রবাহমান নদী থাকে, যে নদীটায় জল স্রোতের মতন বেয়ে যাচ্ছে, ওই নদীর ধারে গিয়ে আপনি একা পুতুলটাকে জ্বালিয়ে দেবেন। হ্যাঁ, আমি একটা একটা জায়গার মধ্যে ও দিয়েছে, মানে ঘটির মধ্যে ওই পুতুলটাকে বসায়, মুখটা বন্ধ করে মন্ত্রপুত দিয়ে বলে এটা বন্ধ করে দিলাম, ওখানে গিয়ে খুলবেন, খুলে লাল কাপড়টা জলে ভাসাবেন, পুতুলটা বার করবেন, পুতুলটার থেকে আপনি আগুন জ্বালাবেন, দাও দাও করে জ্বলে যাবে এবং পুড়ে গেলে আপনি ওই কলসিটার মানে যে ঘটিটা দিয়েছে ওই ঘটিটার মধ্যে আগুনটা দিয়ে যে পুড়ে যাবে ওটা জলের মধ্যে ভাসিয়ে দেবেন, যা করার হয়ে যাবে, আপনারা মুক্ত হবেন। তাই এবার কি করেছে ওই লোকটা, তো রাত 12টার সময় গেছে, ওকে একা যেতে বলা হয়েছে, ও রাত 12টার সময় একা গেছে। একা গিয়ে এবার ও করেছে, এবার ও তখন বলছে যে গিয়ে দেখছে যে প্রবাহমান জলে ভাসিয়ে দিয়েছে। তার আগে যখন ওই প্রবাহমান জলে ভাসিয়ে দিয়েছে, জেঠু কিন্তু কিচ্ছু জানে না, জেঠু কিন্তু কিনারাম বাবার আশ্রমে চলে এসছে। এবার জেঠুর কাছে যেদিন ভাসানোর কথা ছিল, জেঠু ওই দিনটা বলে দিয়েছিল, যেদিন ভাসানোর কথা ছিল সেই দিনই রাত্রি 3টের সময় জেঠুর মেয়ের হস্টেল থেকে ফোন আসে, বলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার মেয়ের হাতের একটা অংশে হাত হয়তো ভেঙে গেছে, আপনারা মাথাও ফেটেছে, আপনারা আসুন। কি না, ও যখন বাথরুমে যাচ্ছিল ওর মনে হলো কেউ যেন ওকে ডাকছে। ও তখন 3তলায় হোস্টেল ছিল, 3তলা থেকে 2তলায় নামতে যাবে, ও রেলিং টপকে ওর মনে হয়েছে কেউ যেন ওকে 3তলা থেকে 2তলায় ফেলে দেয়। হাত ফাত ভেঙে গেছিল, মাথাও ফাটে। জেঠু তো বুঝতে পারে কিছু একটা হয়েছে, কারণ জেঠু যখন যজ্ঞ করছিল, যখন উত্তাল হচ্ছিল, ওই লোকটা বলেছিল তুই যে এই যজ্ঞটা করছিস বা এই যে ইয়েটা করছিস, আমাকে তাড়ানোর ব্যবস্থা করছিস, তোকেও কিন্তু আমি ছাড়বো না, তোর যে মেয়ে আছে দেখে নিস সেই মেয়েটাকে আমি কি করি, তাকেও কিন্তু আমি বাঁচতে দেব না। এবার জেঠুর মাথায় স্ট্রাইক হয়। এবার জেঠু
স্ট্যান্ডে বসে। রাত্রির বেলাতেও হসপিটাল থেকে ফিরে আসে ভোরবেলায় ফিরে এসে আবার ওই ইয়েতে বসে, জেঠুর যেসব কাজকর্ম থাকে কাজকর্ম করে জেঠু যখন ধ্যানে বসে বা ওই চ্যান ফ্যান করতে বসে, তখন জেঠু দেখে যে ঠিক কোথা থেকে জেঠুর কাছে ভৈরব আছে। ওই ভৈরব ওই কালো পুতুলটা পাশে ফেলে রাখে। এবার তো জেঠুর মাথায় বাজ যে এ কি ব্যাপার হলো, যে পুতুলটাকে আমি ফেলে আসতে বলেছিলাম পুতুলটাকে, ওরা ফেলে আসেনি, তাহলে কি হলো? হ্যাঁ, এই পুতুলটা তাহলে এলো কি করে? যদি ও জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এই পুতুলটা আসবে কোথা থেকে? তো উনি কি করেন, উনি আর কারোর কথা না শুনে উনি কি করেন, উনি সিধা ওই তোমার ওদের বাড়ি চলে যায়। ওদের বাড়ি গিয়ে দেখছে বাড়ি পুরো থমথমে, কোনো কেউ নেই। তার মাঝখানে কিন্তু প্রায় 8-9 দিন বা 10 দিন কেটে গেছে জেঠু বলছে। ওদের বাড়ি গিয়ে দেখি থমথমে, লোকটা উপরের ঘরে চিৎকার করে যাচ্ছে আপন মনে কি সব বলছে, আর ঠাকুমাটা নিচের ঘরে বসে রয়েছে দেখা যাচ্ছে। আর ছেলেটা অন্য একটা কিছু কাজ হয়তো ঘরে ছিল, কিছু একটা করছে। সেই ইয়েকে দেখে, ওই জেঠুকে দেখে ও তো ঠাকুমা তো হকচকিয়ে যায় যে কি হলো ব্যাপারটা। তখন ও বলে যে আমাকে আপনারা যদি ঘরে কেউ থাকে এখন ওই মুহূর্তে আপনারা চলে যান ঘরে, আমার কিছু দরকার আছে এখানে। তো জেঠু এবার জেঠুর নিজস্ব কাজকর্ম করে। ওপরে যে ওর বাবাটা চিল্লাচ্ছিল ওইখান থেকে ওর বাবা নিচে নেবে এসে বলে আপনি এসছেন, তখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে, এতক্ষণ কিন্তু অস্বাভাবিক ছিল, ঠিক আছে, চিল্লামিল্লি এসব করছিল, ঠিক আছে। এসে বলে আপনি আমাদের বাঁচান, একদম স্বাভাবিক হিসেবে বলছে। বলে একটা কাজ বলুন তো, আপনি কি আদৌ এই পুতুলটা পুড়িয়েছিলেন? এবার ও তখন মাথাটা নিচু করে বলছে না, আমি পোড়াতে পারিনি, আমি ভাসিয়ে দিয়েছিলাম। তখন উনি বলছে কি করে ভাসালে? তোমাকে তো পুড়িয়ে দিতে বলেছিলাম। বলছে আমি তো অনেক কিলোমিটার দূরে একটা প্রবাহমান জলের কাছে গেছি, তা গিয়ে আমি যখন ওই ইয়েটা খুলছি, ঠিক আমার কানের পেছন দিকে সে একটা মেয়ে কান্নার আওয়াজ পেলাম আমি। তো আমি ভাবছি এত রাত 12টার পর, তা ওকে বারণ করা হয়েছিল যে ইয়ে করুক না কেন তুমি পেছন ফিরে তাকাবে না, যা করার তুমি কাজ করে চলে যাবে। ও এতটাই কষ্টে কাঁদছে, ও সেটা সহ্য করতে না পেরে তখন কি করে, হচ্ছে তোমার ওই ছেলে কাকুটি পেছন ঘুরে তাকিয়ে দেখে একটা সাদা শাড়ি পরা একটা নারী ওর গলা এরকম করে এগিয়ে আসছে আর করে খুব কষ্টের সাথে কাঁদছে। ওই দেখে ও আর কিছু ভাবতে না পেরে, ও যে ভাবতে এসে ওর গলাটা টিপে মেরে ফেলবে, ও কিছু না করে ও কি করে ওই মাটির ঘটি সমেত ওই পুতুলটিকে ভাসিয়ে দেয়। আর ওইভাবে ও বাইক নিয়ে আবার চলে আসে। তো এরপরে বলে আর কিচ্ছু করার নেই। তো বলছে এরপরে ওর তো আসে, বলে আপনার বউকে ডাকুন। তো ওনাকেও ডাকুন। তা ওর ঠাকুমা বলছে আজ 4 দিন হলো ওর বৌমা আমাদের সাথে ছেড়ে চলে গেছে। তো বলছে কি করে চলে গেল? তখন বলছে ও যখন ভাসিয়ে এলো, আসার পর ওরা তো শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পর বলছে যে আমরা শুধু একটাই আওয়াজ পেয়েছি দরজা খোলার, আমাদের ছাদের একটা যে টিনের দরজাটা রয়েছে, ওই দরজাটায় না আওয়াজ হয়, ক্যাচ করে একটা বেশ ভালো জোরে আওয়াজ পেয়েছি, ঠিক আছে। আওয়াজে তো আমরা অত ঘুমের মধ্যে তো ওরাও অতটা খেয়াল করেনি, কিন্তু পরের দিন সকালবেলা উঠেছে, বউ মাকে ডেকেছে, মাকে খুঁজে না পেয়ে ওরা চারিদিকে খোঁজ খবর নিতে ওরা আবার ছাদে যায়। ছাদে গিয়ে দেখে সেই ঠিক কুকুরের যেরকম বডিটা পাওয়া গেছিল, ওর মা এরকম শুয়ে রয়েছে, ঘাড়ের এইখানটায় দুটো এরকম বড় বড় দুটো গর্ত করা রয়েছে, ওখান থেকে রক্ত গড়িয়ে শুকিয়ে রয়েছে। ওর মা ওখানেই স্পট ডেড। তা এরপরে জেঠু তখন ওই ছেলেটিকে বলে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে বাইরে এসো, তো বাইরে এসো।
বাইরে এসছে, এবার বলে মাসিমা আপনিও একটু বাইরে আসুন তো, আপনাদের সাথে একটু কথা আছে, এই করে বাইরে আসে এবং কাকুকেও ওই ছলনা করে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে এসে দরজাটা উনি লক করে দেয়, ঠিক আছে। লক করে দেওয়ার পর মন্ত্র বলতে বলতে ও তখন একটা লাল সুতো দিয়ে দৌড়াতে থাকে, বলে এই বাড়িতে আপনারা থাকতে পারবেন না, ঠিক আছে, কারণ এই বাড়িটা আপনি যেটা করে, আপনার মা যেটা করেছে, মা যেটা মশা ছিল সরি, হ্যাঁ, আপনার মা যেটা করেছে প্রেতকে পুরোপুরি ভাবে ওখানে প্রতিষ্ঠা করে দিয়েছে, ওইটা এখন হচ্ছে প্রেতের বাড়ি হয়ে গেছে। আপনারা এখানে থাকতে পারবেন না, আপনাদের এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আমিও কোনোভাবে এটা এতটাই মজবুত হয়ে গেছে, আপনার মা এতটাই ভাবে মন্ত্র বলে, শুধু 108 বার না, পরে ওনার মা বলেছিল আমি 3 বার করে 108 বার করে মন্ত্র জপ করতাম, ওই মন্ত্রটা তা জানা অজানার মধ্যেই যাই হোক না কেন ওই মন্ত্রটা দিয়ে উনি এতটা ভাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন না প্রেতকে, ও আর ছাড়ানো যাবে না। তো আপনারা এক কাজ করুন, আমি যে হোটেলে আছি আপনারা আপাতত ওই হোটেলে উঠুন, উঠে আপনারা বাড়ি খোঁজ করে আমি যখন যখন যাব তখন তখনই জিনিসপত্র আপনারা শিফট করবেন। কিন্তু গন্ডগোল হচ্ছে, বারবার রিজুম হয়ে যাচ্ছে, তো কিন্তু মনে রাখবেন আপনারা ওখান থেকে কোনো জামা কাপড় মোজা জুতো কিছু আনবেন না, ঠিক আছে। তা এরপরে যে জিনিসপত্রগুলো থাকে ওরা পরে একটা বাড়ি ভাড়া করে নেয় যাতে বাবাকেও রক্ষা করা যায়, মাকে তো হারিয়ে ফেলেইছে, বাবাকে যাতে হারাতে না হয়, বাবারই ভুলের কারণে, ঠাকুমারই ভুলের কারণে ছেলেটাকে আজ ভুগতে হচ্ছে। তা ও কি করে, এরপরে আস্তে আস্তে যখন যেদিন ওরা ঠিক করে যে 2 দিনে জিনিসপত্রগুলো শিফট করবে, তা গেছে জেঠুকে সাথে নিয়ে, জেঠু মন্ত্র বলতে 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 খুলে ওরা মানে অ্যাসিস্ট্যান্ট আর জেঠু দুজনে মন্ত্র বলতে বলতে যতক্ষণ ওরা জিনিসপত্র বার করেছে ততক্ষণ ওরা মন্ত্র উচ্চারণ করে গেছে। হ্যাঁ, ওপরের ঘরে যেন তাণ্ডব হচ্ছে, মানে লোকজন ভয় পাচ্ছে যে কি হচ্ছে, মানে যারা নিতে এসছে জিনিসপত্র তারা পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। তখন জেঠু বলে আপনারা ভয় পাবেন না, আপনারা নিয়ে চলে যান। যেটুকু সামগ্রী নেয়ার ওরা নিয়ে 2 দিনের মধ্যে বাড়িটাকে আবার সেই সিল করে দিয়ে, মন্ত্রপুত দড়ি দিয়ে ওই জায়গাটা সিল করে দিয়ে আবার ওরা বেরিয়ে যায়। তারপরে কিন্তু ওরা আর কোনো দিন ওই বাড়িতে যায়নি। পরবর্তীকালে ওই জায়গাটা ওরা মানে ওই বাড়িটা এখনো আছে, ওই বাড়িটা এখনো ওই অবস্থাতেই রয়েছে, কিন্তু পোড়ো বাড়ি হয়ে গেছে আর কি। তা জেঠু বলে কখনো এইসব যে আমরা যে বলি যে তোমার এই যে কালো জাদুতে বিশ্বাস করে না, টোটকাগুলো যে ফেলে রাখে এইগুলোতে অনেকে হাত দেয়, তার পরবর্তী ক্ষেত্রে যে এত বড় একটা বিপদ হয়ে যেতে পারে, কুকুরকে তাদের প্রিয় পোষ্যকে হারাতে হতে পারে, হয়েছে তাদের, সেই বাড়ির বউকে হারাতে হয়েছে, এর থেকে তো মর্মান্তিক আর কিছু হতে পারে না, তাই না? তাই এই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। কেমন লাগলো একটু আমাকে জানিও প্লিজ। ঈশানী, একটু আমি কমেন্টগুলো পড়ে নিই, হ্যাঁ আবার বলছি তাহলে। ঈশানীদি বলছে আছি। তনুদি, তাহলে মানুষ কি করে বুঝবে বলো? সেই তো ওই তো জ্ঞানে অজ্ঞানে যাই হোক না কেন, ও তো ভাবছে ওনার স্বামী হিসেবে স্বামী বলছে কি। ঈশানীদি বলছে কি অবস্থা। সোনালিদি বলছে হায় ভগবান। সোনালিদি বলছে কি অদ্ভুত ঘটনা, কি সাংঘাতিক। হ্যাঁ সত্যি এইসব ঘটনাগুলো শোনার পর মনে হয় সত্যি বাবা কি সব ঘটনা আমরা জানতে পারি। হ্যাঁ, তা আর একটা কি বলবো, কটা বাজে? 8:47 বাজে। আর একটা বলাই যেতে পারে, এটা খুব একটা বড় ঘটনা আমি বলছি না। নাসরিনদি বলছে কি সাংঘাতিক অবস্থা। সত্যি তাই, ভারী অদ্ভুত, মানে সত্যি ওই পুতুল যে বারবার পুতুলকে করা, ওইসব না ধরাই ভালো বাবা। কি দরকার কার
ও হয়তো অন্য কারুর ওপর মারণ ক্রিয়া করেছিল, তার জন্যই হয়তো ওকে খুব বড় প্রেতাত্মা চালিত করা হয়েছিল ওই পুতুলের মধ্যে দিয়ে কারুর ওপর, সেই প্রেতাত্মাটাই ওদের বাড়িতে এসে প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে অত জেঠু বলছে অত বড় বাড়ি, এত সুন্দর বাগান ঘেরা, অত জায়গা নিয়ে বাড়িটা এখন পুরো পরিত্যক্ত। আর একটা কি বলবো, আমার বারবার নেটের একটু প্রবলেম হচ্ছে, যাই হোক বারবার রিজুম হয়ে যাচ্ছে। তা আর একটা ঘটনা বলি, ঠিক আছে? ছোট ঘটনা, বেশ ভালোই মানে বেশ ভালো লাগবে। হ্যাঁ, বিশালাক্ষী দি বলছে বলো, তা এই নাসরিন দিও বলছে বলো বলো। তা এই ঘটনাটা আমার জেঠুতো দাদার ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে, ফরেন্সিক বিশেষজ্ঞ, ওর জীবনে ঘটেছিল। ওরা তখন এক ফরেন্সিক কাজের জন্য পালামপুরে ওরা যায়, ঠিক আছে? পালামপুরে যায়, ওদের যেটুকু কাজকর্ম ছিল ওরা কাজকর্ম করে এভিডেন্স নিয়ে একটা ব্রুটালি মার্ডার কেসে ওরা হয়েছিল, ব্রুটালি মার্ডার কেস ওই সলভ করে, মানে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা তিনজন মিলে দাদার বন্ধুরা যায়। দাদার বন্ধুর নাম হচ্ছে নীলাভ্র, তো আমরা ওকে নীলদা বলে ডাকি। যদিও আমরা নীলদাকে দেখেছি, নীলদার সাথে ভালো সম্পর্কও রয়েছে আমাদের সাথে। তা ওই নীলদার কাছ থেকে আমি ঘটনাটা পাই। এবার এই নীলদা বলছে আমরা যারা এইসব এই ফরেন্সিক যারা, তারা তো প্রচুর বডি নিয়ে এই ক্রাইম নিয়ে কাজ করেছি, তো আমাদের না ওইসব ভয় ফয় ভূত প্রেত এইসব বিশ্বাস হয় না, তো আমাদের না মনে এরকম সাহসী হতেই হয়। তা ওরা পালামপুরে যখন কাজকর্ম হয়ে গেছে, পালামপুরে কাজকর্ম হয়ে যাওয়াতে ওদের হাতে না আরো 3-4 দিন সময় ছিল। তা ওদের সাথে আরো দুজন যে কলিগ ছিল নীলদার সাথে, তা ওরা বলে যে আমাদের হাতে যখন টাইম আছে একটা কাজ করি, পালামপুর তো খুব সুন্দর মানে পাহাড়ি জায়গা, একটা কাজ করি, এখানে তো ব্রিটিশরা ছিল, একটা পুরনো হোটেল দেখে আমরা বুক করি, ওখানে 3-4 দিন থাকি, আশেপাশে যে সব জায়গা রয়েছে সেই জায়গাগুলো ঘুরে বেড়াই। এবার তো আর যে নীলদা ছিল, নীলদার যে কলিগ ছিল, তারা বললো তাহলে তো বেশ ভালোই হয়। তো ওরা একটা সেই ইংরেজ আমলের একটা বাড়ি, হোটেল, সেটা পরবর্তী ক্ষেত্রে হোটেল হয়ে যায়, কিন্তু যেটুকু রেনোভেট করার দরকার সেটুকু ওরা করে বাদ বাকিটা হোটেল করে। তা আগেকার দিনে সেই ঘর বাড়ি যেমন হয়, ইংরেজ আমলের যে ঘর বাড়িগুলো ওরকম ছিল ঘর বাড়ি। তা ওরা তো হোটেল দেখে বেশ ফিদা হয়ে গেল, ফিদা হয়ে গিয়ে রাত্রিবেলা ওরা ঢুকলো হোটেলে। এবার বলছে হোটেলটা মানে একটু পাহাড়ের ওপরে, ঠিক আছে? এমনিতেই তো পালামপুর শহরটা পাহাড়ি, তা ওইখান থেকেও আরেকটু ওপরে গিয়ে ওই পাহাড়, ওই হোটেলটা। তো ওরা তো বেশ সুন্দর, ওদের একটা ঘর দিয়ে দেয় 3 জনকে একসাথে। তা ওদের বলা হয় যে হোটেলে এখানে কিন্তু একটাই আছে যে আমরা কিন্তু খাবার ঘরে সার্ভ করি না, আপনাদের ডাইনিং এ এসে খেতে হবে। তা ওরা বলে ঠিক আছে। তা এবার ওরা তো দোতলায় ছিল, দোতলা থেকে নেবে তোমার রিসেপশন পেরিয়ে বাইরে বেরিয়ে আর বাঁ হাতে পরপর কিছুটা ঘর ছিল, ওরা আলাদা করে বানিয়ে রেখেছিল। তার এই পাশটা তোমার মানে বানিয়ে রেখেছিল না, টেন্ট হাউস মতন করে রেখেছিল। আর এই দিকটা ছিল যে তোমার খালি কিছুটা জায়গা, মানে ওই জায়গাটা মানে ওরা বলেছিল মানে আগেকার দিনে ঘোড়াশাল বা হাতিশাল এরকম দেখে, মানে ঘোড়াশাল দেখেই মনে হচ্ছিল ওটা দাদাদের। ওই দিকটা আর কিছু নেই। তা কিছুটা গিয়ে ওই টেন্ট ফেন্ট ছাড়িয়ে গিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ডাইনিং হলটা। তা এরপরে দাদা ওই নীলদার আর তার 2 কলিগ মিলে তো যাচ্ছে। এবার নীলদার সাথে যে প্রথম কলিগটি ছিল, সে আর নীলদা শুনতে পাচ্ছে ওই যে ঘোড়াশাল বা তোমার যে লম্বা করিডরটা ছিল ওইখানে বসে মনে হচ্ছে সব লোকজন কথা বলছে, কথার আওয়াজ আসছে, কিন্তু টেন্টেও কিন্তু লোকজন আছে। টেন্টে যে
কথাবার্তা হচ্ছে না তা কিন্তু না, টেন্টেও লোকজন আছে, কিন্তু বিশেষ করে ওদের মনে হচ্ছে ওদের যে ওই পাশে ইয়েটা রয়েছে, ওই পাশের ওই করিডোরটা থেকে যেন মানুষের আওয়াজের মানে কথা বলার আওয়াজ, কেউ ইংলিশে কথা বলছে, কেউ অন্য ভাষায় কথা বলছে, এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু ওরা ঘাড় ঘুরিয়ে দেখে যে ওটা কিন্তু মানে ওই জায়গাটা কিন্তু ফাঁকা। ওরা অত পাত্তা দেয় না, ভাবে যে আশেপাশে হয়তো কেউ কথা বলছে, ওরা ডাইনিংয়ে চলে যায়। ডাইনিংয়ে খেয়ে দিয়ে ওরা তো আবার ডিনার ফিনার সেরে নিজেদের ঘরে ব্যাক করে। নিজেদের ঘরে ব্যাক করতেই ওরা তখন ওদের ইয়েটা কি ছিল, ওদের যে ব্যালকনিটা ছিল, ব্যালকনিটা একদম খাদের ধারে, হ্যাঁ পাহাড়ের মানে খাদের ধারে একদম, তার পেছনেই পাহাড়, খুব সুন্দর জায়গাটা। ওরা তিনজনে কি করে, তিনজনে স্মোক করার জন্য ওই 3টে চেয়ার নিয়ে এই বারান্দায় বসে গল্প গুজব করছে। হঠাৎ করে ওদের তিনজনেরই মনে হলো কোনো ভারী বস্তু যদি মানে ওপরের ঘরে কেউ যদি ফেলে কোনো ভারী বস্তু, যেমন আওয়াজ হয় ওই আওয়াজ। এদিকে তো রাত্রি, নিশ্চুপ চারিদিক, হ্যাঁ ওরা না তিনজনেই কেঁপে উঠে ওরা ঘরের ভেতর এদিক ওদিক দেখতে থাকে যে সত্যি কোথাও কিছু হয়েছে কিনা। দেখছে কিছু হয়নি। তা এরপর আবার ওরা চুপচাপ হয়ে বসে রয়েছে, প্রকৃতিকে চাঁদনি রাতে প্রকৃতিকে এনজয় করছে। তা হঠাৎ করে ওদের পাশের যে ঘরটা রয়েছে, ওই পাশের ঘরে ওরা শুনছে যে কেউ গিটার বাজিয়ে গান করছে, টুং টুং করে গিটার বাজিয়ে ইংলিশে গান করছে। তো ওরা ভেবেছে যে কোনো টুরিস্ট হয়তো এত রাতে গান করছে আর কি। তা এরপরে ওরা তো যে যার মতন স্মোক করে, অনেকটা রাত হয়ে যায় দেখে ওরা শুয়ে পড়ে। এবার বলছে রাত যখন প্রায় 2টো হবে, ওপরের ঘরে বলছে কোনো জিনিসপত্র, সে ভারী ভারী খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, এইসব যেমন তোমার টানা হ্যাচড়া করলে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে। বলছে এতটাই ভাইব্রেট হচ্ছে, মনে হচ্ছে টিভি খসে পড়বে, ওই দেয়ালে তোমার অয়েল পেন্টিং রাখা ছিল, ওই অয়েল পেন্টিং গুলো খসে পড়বে, জানলাগুলো ঝনঝন করছে, এরকম হচ্ছে। সে রাত 2টো থেকে সারা রাত এরকম আওয়াজ। সে তিনজনের তো ঘুমের 12টাই বেজে গেল। ঠিক আছে, ওরা যখন রাত 2টো বাজে, না তার আগের ঘটনাটা হচ্ছে, ওরা যখন স্মোক করে ঘরে এসে দেখে যে কোনো জল নেই ওদের। ঠিক আছে, ওরা রিসেপশনে ফোন করার পর জলটা দিতে আসবে ওদের। এবার ওই ছেলে দেখছে নীলদা বসে রয়েছে, প্রথম কলিগটা, আর সেকেন্ড কলিগটা ওর বাড়ির লোকের সাথে কথা বলছে। ঠিক আছে, ও কিন্তু ঘরে বসে কথা বলছে, বারান্দায় যায়নি। এবার প্রথমে টক 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 আওয়াজ হলো 3টে। নীলদাও শুনেছে, প্রথম যে কলিগটা ছিল সেও শুনেছে। এবার যে প্রথম কলিগটা ছিল সে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে এদিক ওদিক তাকাচ্ছে, এরকম করে খুলে দেখছে কেউ নেই। আবার চলে আসে, আবার কিছুক্ষণ বাদে প্রায় ওই 3-4 মিনিট বাদে আবার দরজায় টক 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 আওয়াজ হচ্ছে। এবার নীলদা যায়, নীলদা গিয়ে দেখছে যে না, দরজায় কোনো আওয়াজ, মানে দরজা খুলে দেখে না কোনো ওয়েটার, মানে কোনো কেউ জল দিতে আসেনি। তো এই করে না ওরা প্রায় 5-6 বার তোমার ওই যাচ্ছে আসছে করছে। এইটা না ওই যে সেকেন্ড কলিগটা ছিল, ওই সেকেন্ড কলিগটা কিন্তু খেয়াল করেছে যে এই তোমার ওরা এরকম বারবার করে যাচ্ছে, দরজা খুলছে আবার ঢুকে আসছে। তো ও তখন ফোনটা রেখে বলছে, এই তোদের কি ব্যাপার বলতো, তোরা দরজা যাচ্ছিস, খুলছিস, বন্ধ করছিস, আবার চলে আসছিস বাইরে উকি ঝুঁকি মেরে, কি ব্যাপার, তোদের কি প্রবলেম হয়েছে? তো বলছে কেন, তুই দরজায় নক করার আওয়াজ শুনিসনি? 5-6 বার তো দরজায় নক হলো। ও তখন বলছে কোথায় নক হয়েছে? বলছে হ্যাঁ তুই কথা বলছিলিস তোর হয়তো। বলছে আমি তো বাবা বাঁ কানে কথা বলছিলাম, ডান কান তো আমার খোলা ছিল, কোথায় আওয়াজ হয়েছে, তোরা কোথায় শুনছিস সেই কথাগুলো, কোথায় টক টক করেছে? আর যদি জল নিয়েই আসে সে তো বেল বাজাবে, টক টক করবে কেন? বেল রয়েছে, বেল বাজাবে। তা এই কথা বলার 2-3 মিনিটের মধ্যে টিংটং করে বেলটা বেজেছে। বলে দেখলি তোদের আমি বলেছিলাম না? এবার ও জল খুলে দেখে সত্যি জলটা নিয়ে এসছে। এবার ভেতরে ঢুকতে নীলদা বলছে
আচ্ছা আপনাদের এখানে কি কোনো প্রবলেম আছে? নীলদা তখন জিজ্ঞেস করেছে সরাসরি। ও তখন বলছে না তো, একটু ভেবা না। যখন বলেছে তখন না ভেবা চাকা খেয়ে গেছে ছেলেটা, একটু চুপ হয়ে বলছে কেন স্যার আপনি এই কথাটা বলছেন? তখন বলছে আপনি কি কিছুক্ষণ আগে নক করেছেন? বলছে না স্যার আমি তো এক্ষুনি এলাম। বলছে যে এর আগে 5-6 বার এখানে নক করা হয়েছে, এখানে কি কোনো বাচ্চা আছে যে বদমাইশি করছে? বলছে না না স্যার এরকম কিছু নেই। এই করে ও মনে হচ্ছে যে এই দুটো কোয়েশ্চেনের উত্তর দিয়ে মানে ও পালিয়ে যেতে পারলে বাঁচে। তা ও তো চলে গেল। চলে যাওয়ার পর ওই রাতের ঘটনা, সারা রাত তো ওরা শুতে পারেনি। ভোর 6টা অবধি ওই কন্টিনিউয়াস ওই খাট এদিক ওদিক, ভারী জিনিস মালপত্র এদিক ওদিক হওয়ার আওয়াজটা পেয়েছে। এবার ওরা ভাবছে যে কোনো হয়তো ট্যুরিস্ট এসছে, হয়তো ওরা ওরকম করছে। কিন্তু নীলদার মনে খটকা লাগে যে এরকম ভারী জিনিস আমরা এত হোটেলে থেকেছি, এর আগে তো এরকম কোনো প্রবলেম হয়নি, নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে। এবার ওদের যখন চেক আউটের সময় ছিল, তখন নীলদা আর ওরা যখন চেক আউট করবে তখন ওরা বলছে রিসেপশনে গিয়ে ম্যানেজারকে, আচ্ছা আপনাদের হোটেলের প্রবলেমটা কি? কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি, আমাদের ওপরের ঘরে কেউ যেন খাট আলমারি ড্রেসিং টেবিল যা কিছু ছিল সব নড়ানড়ি করেছে, এতটাই ভাইব্রেট হয়েছে মনে হচ্ছিল টিভি ওয়াল পেন্টিং সব কিছু ভেঙে নিচে পড়ে যাবে, কাঁচগুলো পর্যন্ত দমদম দমদম করে কাঁপছিল। এবার ওরা না রিসেপশনে আরো যে দুজন ছিল ওরা না মানে ওই ম্যানেজার ওরা যে যার চোখে চোখে কিছু একটা কথা বললো, ওরা খেয়াল করেছে। এবার ওরা তখন বলছে দেখুন স্যার আপনারা তো 3টে ছেলে আর এটা তো ফ্যামিলির ফ্যামিলি হোটেল, তো আপনাদের কাজ করেছিলাম যে আমরা একদম দোতলার কোনার রুমটা দিয়েছিলাম, যার জন্য ওই ইয়েতে আপনারা অনেকে ইয়াং জেনারেশনের ছেলে তো আপনারা অনেকে আসেন এখানে ফুর্তি করার জন্য, মানে একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করার জন্য, তার জন্য আপনাদের একদম কোনার ঘর দিয়েছিলাম, আর সেকেন্ড ফ্লোরে কোনো ঘরে কেউ নেই। বলছে তাহলে আমাদের পাশের ঘরে আমরা পুরো পরিষ্কার গিটারের আওয়াজ পেয়েছি, গিটারের গানের ইংলিশ গান কেউ গুনগুন করে গাইছিল এরকম আওয়াজ পেয়েছি, তাহলে কি? বলছে না স্যার আপনারা হয়তো ভুল শুনেছেন, আর আপনারা বলছেন যে জিনিসপত্র নড়ছে, আপনাদের ওপরে তো ছাদ ছিল, এটা তো দোতলার পর আর 3তলা নেই, তাহলে কি করে হবে? আপনারা হয়তো ভুল শুনেছেন। মানে ওরা বলছে আপনারা তাহলে সত্যি কথাটা বললেন না, ঠিক আছে রিভিউটাও খারাপ দেবো আপনাদের যাতে কেউ হোটেলে না আসতে পারে। তা এই বলে ওরা পেমেন্ট করে চলে যায়। সে পেমেন্টও ওরা নিতে চাইছে না এরকম ওদের কথা শুনে, বলছে না না আপনাদের যখন ইয়ে হয়েছে অসুবিধা হয়েছে দিতে হবে না, মানে ওরা বুঝতেই পারছে যে কিছু একটা ব্যাপার আছে। তা ওরা পেমেন্ট করে চলে যায়। চলে গিয়ে কিছুটা জায়গায় এবার তোমার কিছুটা রাস্তা গিয়ে একটা চায়ের দোকানে ওরা বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে। তখন ওই নীলদার যে প্রথম কলিগটা ছিল ওই চায়ের দোকানিকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেলে কি কোনো প্রবলেম আছে? তখনও উনি বলছেন অ্যাকচুয়ালি কি বলুন তো, পালামপুর এই জায়গাটা না ইংরেজ আমলের তো এই হোটেলগুলোতে না এরকম একটু প্রবলেম আছে, মানে হয়তো ওরা কোনো ক্ষতি করে না কিন্তু এরকম আওয়াজ ফাওয়াজ পাওয়া যায়, যেসব ইংরেজের বাড়িগুলো বলুন ইয়েগুলো বলুন মানে হোটেল তৈরি করা হয়েছে ওই বাড়িগুলোতেই না ওরকম প্রবলেম হয়, ঠিক আছে ওরকম প্রবলেম আওয়াজ ফাওয়াজ পাওয়া যায়। তা আপনি শুধু এই হোটেলে না, আপনি যত কটা হোটেলে থাকবেন এখানে সব কটা হোটেলেই কিন্তু আপনি এরকম কিছু না কিছু অভিজ্ঞতা করতে পারবেন। তো ওরা নিজেরা বলছে আমরা কোনোদিন এইসব বিশ্বাস করতাম না। কি সুন্দর বাপের বাড়িতে আছি তো ওর জন্য একটু নিশ্চিন্ত, বুঝলে তো গীতা দি, বাপের বাড়িতে থাকলে নিশ্চিন্ত হওয়া যায়। তা এই হচ্ছে তো নীলদারা বলছে আমরা হয়তো কোনোদিন এইসব বিশ্বাস করতাম না,
যদি না আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতো। মানে যেখানে পরের দিন সকালবেলা জানতে পারছি আমরা ছাড়া আর ওই জায়গাতে কেউ ছিল না, কেউ ওপরের ছাদ, কোনো ঘর নেই। যেখানে আমরা রাত্রির বেলা ইমাজিন করছিলাম যে এখানে ঘর আছে, ওপর থেকে হয়তো ইয়ে করছে, সেখানে কিছুই নেই। মানে ওরাও বলছিল যে, মানে নীলদা বলছিল যে অদ্ভুত রকম লেগেছিল এই ঘটনাটা আমার। যে নিজে না অভিজ্ঞতা না করতে পারলে অ্যাকচুয়ালি এগুলো বোঝা যায় না যে সত্যি এই ভূত প্রেত কালা জাদু মানে কর্ণপিশাচিনী পিশাচ এইগুলো হয়। তো এই হচ্ছে আর একজন নাস্তিকের ঘটনা। সেও বিশ্বাস করে এখন এই ঘটনার পর থেকে যে বিজ্ঞান ছাড়াও অতি প্রাকৃতিক কিছু রয়েছে। তাই এই হচ্ছে আমার থার্ড ঘটনা। কেমন লাগলো একটু জানিও। আর 9:03 বাজে। গীতাদি বলছে কি সুন্দর নিশ্চিন্ত মনে গল্প বলছে। হ্যাঁ গো সত্যি, ছেলে ঘুমাচ্ছে, খাবারের কোনো চিন্তা নেই, রান্নার কোনো চিন্তা নেই, মা আছে, মামা আছে, বাবা যদিও পিসির বাড়ি গেছে, তারাই সামলে নিচ্ছে দুজনে মিলে। বাপের বাড়ি মধুরপুরি, সত্যি তাই, সত্যি তাই। এই আবার চলে যাব, আবার এক টেনশন, এই দরজা খুলতে হবে, কেউ যদি বেল মারে উঠে গিয়ে দরজা খোলো, ছেলে কি করছে ছেলের দিকে নজর দাও। এখানে তো তা দিতে হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তা কেমন লাগলো একটু আমাকে জানিও এই 3টে ঘটনা। ইস কি মজা, তোমার মায়ের হাতের মজার মজার রান্না খাও। খাই, কিন্তু কি বলতো এখন আর মা খুব একটা, নাসরিনদি মা খুব একটা পারে না, বয়স হয়ে গেছে তো। আর তোমার 5-6 মাস আগে মায়ের মাথাটা ফেটে গেছিল। তা বলে না সন্তান অসুস্থ হলে মারা নিজেরা মানে শক্তি, অদ্ভুত শক্তি পেয়ে যায়। আমার মায়ের মধ্যেও সেটা চলে এসছে। আমি অসুস্থ হতেই আমার মা পুরো চাঙ্গা হয়ে গেছে। তার মাথায় আর কোনো ব্যথা নেই, পড়ে গিয়ে এত রক্ত ক্ষরণ হয়েছিল, আইসিইউতে ভর্তি হতে হয়েছিল, তাকে এত সুগারের ওষুধ খেতে হয়। তখন সে বলছে না আমি সুস্থ, তুই বাবা বাপের তুই আমার কাছে আয়। মানে বলে না সন্তান অসুস্থ হলে মারা একটা আলাদা শক্তি পেয়ে যায়, যেটা আমি নিজেও ফিল করি। তো আমার মাও সেটা হয়ে গেছে। সোনালিদি বলছে খুব সুন্দর ঘটনাগুলো, থ্যাংক ইউ। বিশালাক্ষীদি বলছে একদম দারুণ জায়গায়, সত্যি তাই। গীতাদি বলছে ঘটনাগুলো খুব ভালো লাগলো। সোনালিদি বলছে আমার বাপের বাড়ি বলতে আর কিচ্ছু নেই। এটা সত্যি, সত্যি প্যাথেটিক। কারণ আমি এটা বুঝতে পারি, কারণ আমার বরেরও বাপের বাড়ি বলে আর কিচ্ছু নেই। সেও 1 বছরের মধ্যে 3 মাসের মাথায় তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে আগের বছরই। তা আমি জয়েন করার আগে অবশ্য শ্বশুরমশাই মারা গেছেন আমার। তা বাপের বাড়ি বলো বা বাবা মা না থাকার যে জ্বালাটা বলো, সেটা আমি কিছুটা ফিল করতে পারি। সোনালিদি, নাসরিনদি বলছে শুনে সত্যিই খারাপ লাগলো, ইনশাআল্লাহ তোমার মা ভালো হয়ে যাবে। হ্যাঁ মানে আমার অসুস্থতা দেখে আমার মা সুস্থ হয়ে গেছে। নাসরিনদি বলছে আমারও ঠিক তাই, বাপের বাড়ি বলতে কিছু নাই, আমরা ভাই বোন ছিলাম, এখন 3 বোন 3 দেশে আছি। হ্যাঁ এটা সত্যি হয়ে যায়। আমার মায়েরও আর বাপের বাড়ি বলতে কিছু নেই। যেখানে মারা একদম জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার মামার বাড়ির এক ঘটনা বলবো, ঠিক আছে, এর পরের এপিসোডে, এর পরের শনিবার যখন আসবো তখন আমার মামার বাড়ির ঘটনাটা বলবো। ওরা 10 ভাই বোন ছিল, সেখানে মাত্র 2 জন আছে। আমার মা হচ্ছে বোনেদের দিক দিয়ে ছোট, আর আমার ছোট মামা হচ্ছে ভাইদের দিক দিয়ে ছোট। এই 2 জন এখন রয়েছে, 8 জনই মারা গেছে। নাসরিনদি বলছে 11 ভাই বোন ছিলাম, আমার মামা মাসি মিলিয়ে 10 জন ছিলেন, তাদের মধ্যে এখন মাত্র 2 জন আছে। শুধু ছোট মামাই আছেন, আমার মাসিদের মধ্যে আর কেউ বেঁচে নেই। তো যাই হোক, এখানেই শেষ করলাম। আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো এরপরে, যারা আগে কমেন্টগুলো দেখতে পাইনি যাদের, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। খুব ভালো থেকো আর মন খারাপ করো না, সবাইরই একদিন তো
বাপের বাড়ি কে হারাতে হয় কালের প্রভাবে, কালের সময়। মন খারাপ করো না, আমরা তো আছি, আমরাই তো একটা পরিবার তোমাদের, তাই না? তা এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট, নমস্কার বন্ধুরা। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.